জাতীয় সংলাপ আয়োজনে বাংলাদেশকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ, রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকার আশ্বাস। এবছরও গরমে পূর্বে দেশ, চলতি মাসে 2টি তাপপ্রবাহের শঙ্কা। চুয়াডাঙ্গায় তাপমাত্রা বাড়ায় জনজীবনে ভোগান্তি। ঈদকে ঘিরে ঢাকা টাঙ্গাইল সড়কে যানজটের আশঙ্কা, ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পদক্ষেপ নেবে হাইওয়ে পুলিশ। এবং শেরপুরে আলুর বাম্পার ফলন, পর্যাপ্ত হিমাগার না থাকায় বিপাকী কৃষক। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি উত্তরণে জাতিসংঘ একটি জাতীয় সংলাপ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিকেলে রাজধানীর একটি হোটেলে যৌথ ব্রিফিংয়ে তিনি বলেন, রোহিঙ্গা সংকট কাটাতেও সহযোগিতা দেবে তার সংস্থা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য গুতেরেসের এই সফর বিশেষ অর্থবহ। আরও জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বৃহস্পতিবার বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোহিঙ্গা শিবির পরিদর্শন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেন তিনি। তৃতীয় দিন বিকালে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এই সময় বাংলাদেশের প্রশংসা করে গুতেরেস বলেন, জাতিসংঘ শান্তি রক্ষার অংশীদারের পাশাপাশি গণতন্ত্র ও সমৃদ্ধির পথে অন্যতম গুরুত্ব সময় পার করছে দেশটি। জাতীয় সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রস্তুত রয়েছে তার সংস্থা। This is a pivotal moment for Bangladesh, and the international community must play its part in supporting your efforts towards a just, inclusive and prosperous future. I recognize the people's hope for a future of greater democracy, justice and prosperity. এই সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর অন্তর্বর্তী সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। He promised the UN's total commitment to the reform process under the leadership of Honorable Chief Advisor and said he will do whatever he can to support the endeavors of the interim government and stand by Bangladesh and its people. These are things that actually have been going on in our interaction with the international community and particularly the UN. জাতিসংঘের সহায়তায় রোহিঙ্গাদের সর্বোচ্চ নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। The Secretary General also learned what legacy the interim government was left. ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, আলোচিত আবরার হত্যা মামলাটি রায় ঘোষণার জন্য সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকায় 1 নম্বর ক্রমিকে রাখা হয়েছে। এর আগে গত 24 ফেব্রুয়ারি বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। 2019 সালে বুয়েটের হল থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। আছিয়া ধর্ষণ মামলায় জবানবন্দিমূলক স্বীকারোক্তি দিয়েছে মামলার প্রধান অভিযুক্ত আসামি হিটু শেখ। শনিবার বিকেলে আদালতে 164 ধারায় তার জবানবন্দি ধারণ করা হয়। এর আগে গত সোমবার প্রধান অভিযুক্ত আসামি হিটু শেখকে 7 দিন, অপর 3 আসামিকে 5 দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। 164 ধারায় জবানবন্দি শেষে হিটু শেখকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি 3 আসামির রিমান্ড চলছে। এবছরও গরমে দেশ পূর্বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি মাসেও তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি। অন্তত দ্রুতি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ারও শঙ্কা রয়েছে। এরই মধ্যে দক্ষিণের জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে গেছে মৃদু তাপদাহ। হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় চুয়াডাঙ্গায় সাধারণ মানুষের কষ্ট বেড়েছে। গত 2-3 দিন আগেও এ জেলার শীতের আমেজ ছিল। শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয় 37 ডিগ্রি সেলসিয়াস। এ মাসে 1 থেকে 2টি মৃদু ধরনের
অথবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বাংলাদেশের উপর বয়ে যেতে পারে। আমরা আশঙ্কা করছি যে এবছরও এপ্রিল মাসে তাপমাত্রার আধিক্য থাকবে, স্বাভাবিক তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ তাপমাত্রার মাত্রা একটু বেশি থাকবে। এই যাত্রায় এবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। ট্রাফিক পুলিশের বাড়তি নজরদারি সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। যানজট নিরসনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হাইওয়ে পুলিশ। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কালিয়াকৈরের প্রায় ৩ শতাধিক শিল্প কারখানায় ঈদের ছুটি হলে চন্দ্রা ত্রিমোর এলাকায় ঘরমুখ মানুষের চাপ বেড়ে যায়। উত্তরবঙ্গের ১৭টি জেলার মানুষের বাড়ি যাওয়ার একমাত্র প্রবেশ মুখ চন্দ্রা। তাই ঈদে চন্দ্রা এলাকায় যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো নামানো হয়। সেই সাথে সড়কের পাশে বসানো হয় কাউন্টার। তাতে সৃষ্টি হয় তীব্র যানজট। সেই সময়টাতে যাতায়াত নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, কারণ ৫ আগস্টের পর থেকে পুলিশের তৎপরতা একটু কম থাকায় এবছর মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন চালক, পথচারী ও যাত্রীরা। ওই বাইপাস রাস্তার কাজ হইতেছে, ফ্লাইওভারের কাজ হইতেছে, ওই কারণে প্রচুর যানজট থাকবে। যানজট লেগে থাকে, পুলিশ প্রশাসন নাই রাস্তায়। যাত্রীদের সতর্ক থাকতে হইব, ড্রাইভারকেও সতর্ক থাকতে হইব, বা পুলিশেরও সচেতন থাকতে হইব। অনিয়মে গাড়ি পার্কিং হচ্ছে, কোনো নিয়ম শৃঙ্খলা নাই। এবার রাস্তাঘাটে পুলিশ সংখ্যা কম, যে কারণে জামটা লাগবে বেশি। মহাসড়কে যানজট নিরসনে শতাধিক শ্রমিক সদস্য কমিউনিটি পুলিশের দায়িত্ব পালন করবেন বলে জানালেন বাংলাদেশ সড়ক পরিবহনের শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক। প্রায় শতাধিক কমিউনিটি পুলিশের দায়িত্ব পালন করবে এবং আমরা হাইওয়ে পুলিশের থেকে তাদেরকে ড্রেস দিবে এবং বিনা শ্রম মানে পারিশ্রমিকের শ্রম যাকে বলে আর কি, সবাই অন্তত এই সার্ভিসটা দিবে। এদিকে যানজট নিরসনে পুলিশের বিশেষ নজরদারি সহ মানুষকে স্বস্তিদায়ক ঈদ যাত্রার পরিকল্পনা করছেন নাওজোড় হাইওয়ে থানা পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে সাধারণত যানজট হয়ে থাকে, সেই জায়গাগুলিতে আমরা স্থানীয় জনগণ, কমিউনিটি পুলিশ এবং আমাদের হাইওয়ে পুলিশের মাধ্যমে আমরা এই যানজটগুলি নিরসনের জন্য পরিকল্পনা করেছি। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় স্বস্তিতে ঘরমুখ মানুষ বাড়ি ফিরবে, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। চলতি মৌসুমে শেরপুরে আলুর বাম্পার ফলন হলেও পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন কৃষকরা। 3টি হিমাগার থাকলেও স্থান সংকটের কারণে বাধ্য হয়ে অনেক কৃষক কম দামে আলু বিক্রি করছেন। কৃষকদের দাবি আরও কোল্ড স্টোরেজ নির্মাণের। প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএডিসি কর্মকর্তা। মইনুল হোসেন প্লাবনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। শেরপুরে 2024-25 অর্থ বছরে 5212 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 5317 হেক্টর জমিতে আলুর আবাদ হয়। শেরপুরে 3টি হিমাগারে প্রায় 10,000 টন আলু সংরক্ষণের সুযোগ আছে, যা উৎপাদনের চেয়ে অনেক কম। তাই হিমাগারে প্রচণ্ড চাপ বেড়েছে। কৃষকদের দাবি খরচের টাকাও তারা উঠাতে পারবে না। শেরপুরে এবার অনেক আলুর চাষ হয়েছে, কিন্তু এবার কোল্ড স্টোরের ধারণ ক্ষমতা অনেক কম। আমরা শেরপুরবাসীর এই আলু চাষাবাদ বেশি হয়, যার কারণে আমরা এই কোল্ড স্টোরে আলু নেওয়ার রাখার মতো জায়গা পাইতেছি না। শেরপুর আরেকটা কোল্ড স্টোর হলে আমাদের জন্য খুব ভালো হতো। কিছু আপনার বিএডিসি লোনের যে পরিমাণ, এই পরিমাণ নিছে, আর বাকিগুলো আমাদের আছে বীজ। এই বীজগুলো এখন আমরা তাদের রাখতে চাইছি, তাদের এখন নিতেছে না। আমরা খুব ভোগান্তিতে আছি। মাল নামতেছে মোটামুটি ভালোই, কিন্তু মাল নামে এক গাড়ি আসে 3 গাড়ি, এই জন্য রাস্তাঘাটের মধ্যে খুব জাম। আমরা এখানে আলু নিয়ে আসছি, গরিব মানুষ, এলে কর্ম করে খাই। আলু এখানে না নেয়, তাহলে আলু নিয়ে আমরা কোথায় যাব? জেলায় যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে তার 10 ভাগের 1 ভাগ রাখার জায়গা আছে বলে জানান এই কর্মকর্তা। যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে তা বিভিন্ন গণমাধ্যম বা অফিসের মাধ্যমে জানা গিয়েছে যে 95,000 মেট্রিক টন উৎপাদন হয়েছে, কিন্তু আমাদের কোল্ড স্টোর ধান হয়েছে 10,000 মেট্রিক টন। আমাদের 10 ভাগের 1 ভাগ নেওয়ার ক্ষমতা, আমরা তো সবগুলি নিতে পারবো না। তবে আলু সংরক্ষণের জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের এখানে ধারণ ক্ষমতা 1000 মেট্রিক টন, আমার এখানে উৎপাদন হয়েছে 2500 মেট্রিক টন। আমি আরো 5টা জেলার যে হিমাগার আছে সেখানে প্রেরণ করতেছি। এবছর জেলায় 95,706 টন আলু উৎপাদন হয়েছে।
শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দর্শক, মাগুরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, ধর্ষণের ঘটনায় বাকি 3 আসামির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ম্যাজিস্ট্রেট আদালতে আপনি জানেন যে গতকাল এই শিশু ধর্ষণ হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি হিটু শেখ তাকে এই বিকালে এই আদালতে হাজির করা হয়। সেখানে তিনি নিজের দায় স্বীকার করে এখানে 164 ধারা জবানবন্দি দিয়েছেন। 164 ধারা জবানবন্দি শেষে এই হিটু শেখকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি 3 আসামির বিষয়ে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা বলেছেন যে 3 জন একজন এক এক রকমের বক্তব্য দিচ্ছেন। আজকে তারা কথা বলেছেন যে আজকে তারা 3 আসামিকে মুখোমুখি করে আসলে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য সত্য যেটা সেটা বের করবেন। এবং পুলিশের থেকে আমাদেরকে এটাও জানানো হয়েছে যে এই সর্বশেষ বিষয় নিয়ে মাগুরা পুলিশ সুপার মহোদয় মিনা মাহমুদা উনি সাংবাদিকদের নিয়ে ব্রিফ করবেন। আর আমি আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই যে এই আসামিকে মানে আদালতে নেওয়া বা জেলখানায় প্রেরণ নিয়ে পুলিশের মধ্যে এখনো যে আশঙ্কাটা রয়েছে সেটি হলো নিরাপত্তাহীনতায় তারা ভুগছে, যে কখন কোন জায়গা থেকে কিভাবে যেন তাদের উপর আক্রমণ করা হয়। মাগুরাতে বিক্ষুব্ধ জনতা তারা তাদের জায়গা থেকে এই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। শিশু আসিয়া ধর্ষণ হত্যার মামলার যে মামলাটি এই আসামিদের সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে তারা ফাঁসি কার্যকর দেখতে চায়। এক্ষেত্রে পুলিশ বলছেন যে আমাদেরকে যদি কাজের সুযোগ না দেওয়া হয় আমরা কিভাবে দ্রুত করব, কারণ আমরা তো এই আন্দোলনের কারণে আরো পিছিয়ে যাচ্ছি এখানে এই অবস্থা থেকে। আর ওদিকে শিশু আসিয়ার পরিবারের আসিয়ার পরিবারে এখনো চলছে শোকের মাতম। ওখানে আপনারা জানেন যে গতকাল বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব এসেছিলেন পরিবারের সমবেদনা জানানোর জন্য। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জেলা থেকে প্রবাস থেকে মানুষ তাদের পরিবারে প্রতিনিধি পাঠাচ্ছেন এই পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য। এই ছিল সর্বশেষ মাগুরা থেকে আমার কাছে। কামরুল, আপনাকে ধন্যবাদ। দেশের বাইরের খবর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে 23 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ইয়েমেনের হুথি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। মূলত গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পর হুথিদের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে ইয়েমেনের হুথিদের ওপর বিমান হামলা শুরু করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন লোহিত সাগরের জাহাজগুলোতে হামলার ঘটনা ঘটলে নরক নেমে আসবে। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। মনির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। শুরুতেই জেনে নেব পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো, তারপর আলোচনায় আসব। শুরুতেই প্রথম আলো শিরোনাম করেছে সংস্কার প্রশ্নে ঐক্যমত্যের ওপর জোর। এক একটি ট্রেন ধুতে ব্যয় 1,30,000 টাকা। সুপারিশ নিয়ে পুলিশে ক্ষোভ, বলবেন প্রধান উপদেষ্টাকে। দৈনিক ইত্তেফাক, ঐক্যমত্য হলে সহায়তা দেবে জাতিসংঘ। 7টি দলের নেতা ও সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে আলোচনায় গুতেরেস। শান্তি ও সংলাপ আয়োজনে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ, গুতেরেস। সমকাল করেছে দালালের জালে তরুণরা স্বপ্ন দেখিয়ে সর্বনাশ। চিকিৎসাধীন আসামি গ্রেপ্তার, মৃত্যু নিয়ে প্রশ্ন পরিবারের। দলগুলোর নানা মত, গুতেরেসের চান ঐক্য। এবারে বাংলাদেশ প্রতিদিন, বিএনপিতে হচ্ছেন 3 মহাসচিব। সেনাপ্রধানের সাক্ষাৎ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে। যুগান্তর,
অবিশ্বাস্য ঋণ জালিয়াতি, সালমানের প্রভাবে খেলাপির অঙ্ক অর্ধেকের কম। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কথা বলেছে বিএনপি, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে গোল টেবিল বৈঠক। বণিক বার্তা করেছে হিমাগারের আকস্মিক ভাড়া বৃদ্ধিতেই দাম পড়েছে কৃষি পণ্যের, আলু, টমেটো ও পেঁয়াজ। বাংলাদেশের সন্ধিক্ষণে সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ। শেষ করব দ্য ডেইলি স্টার দিয়ে। ডেইলি স্টার করেছে ইউএন স্ট্যান্ডস রেডি টু এইড রিফর্মস ট্রানজিশন, পাওয়ার ফার্টিলাইজার সাবসাইডিজ টু বেলুন। মনির ভাই, আমরা পত্রিকার প্রধান শিরোনামগুলো দেখে নিলাম। আজকে যে ইস্যুটি নিয়ে প্রথমে আমরা আলোচনা করব, ঐক্যমত্য হলে সহায়তা দেবে জাতিসংঘ। দৈনিক ইত্তেফাক একটি শিরোনাম করেছে, 7টি দলের নেতা ও সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে আলোচনায় কিন্তু এসেছেন গুতেরেস। এ বিষয়ে আপনার মতামত জানতে চাইব। আসলে এই সংবাদটি কিন্তু শুধু ইত্তেফাকই নয়, সব গণমাধ্যম সব সংবাদপত্রেই কিন্তু আসলে লিড স্টোরি আমরা দেখেছি, এবং এটি কিন্তু আমাদের যেই জাতির যে ক্রান্তি লগ্ন, সেই সংকট মুহূর্ত, যেই মব জাস্টিসের ব্যাপার, বিচারহীনতার সংস্কৃতি, সব মিলিয়ে দেশের যেই অরাজকতা একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে জাতিসংঘ মহাসচিবের এই উদ্যোগটা কিন্তু নিঃসন্দেহে ইতিবাচক। আমরা আশার আলো দেখতে পাই, কারণ এখানে কিন্তু 7টি দলের প্রধানরা ছিলেন, প্রতিনিধিরা ছিলেন, এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কিন্তু একটি বিষয়কেই প্রাধান্য দিয়েছেন, যে ঐক্যমত্য, অর্থাৎ সবার যদি ঐক্যমত থাকে, এবং জাতিসংঘ তখন এই বাংলাদেশের যেই সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে তারা কিন্তু সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছে। আসলে জাতিসংঘের সাথে কিন্তু আমাদের বাংলাদেশের সম্পর্কটা কিন্তু ঐতিহাসিক, বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের বাঙালি সৈন্য তারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সাহসী ভূমিকা রাখছে, এবং তারা কিন্তু দক্ষ, এবং তারা যেই দেশে নেতৃত্ব দিচ্ছেন সেখানে কিন্তু সুনাম বয়ে আনছেন। সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের প্রতি জাতিসংঘের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকবে, এটি কিন্তু স্বাভাবিক। বিশেষ করে যে আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানের যেই তদন্ত প্রতিবেদন, এবং জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যিনি মহাসচিব, তিনিও কিন্তু বারবার বলেছেন যে আসলে আমরা কিন্তু বাংলাদেশ সরকারকে ফোর্স করেছি, প্রেশার ক্রিয়েট করেছি যে বেসামরিক নাগরিকের উপর যেন সেনা হস্তক্ষেপ না করা হয়। যদি করা হয় তাহলে আমাদের শান্তিরক্ষা মিশনে আমরা বাংলাদেশের সৈন্য নিব না। তো এটি আসলে আমার কাছে মনে হয়েছে এটি একটা প্রচ্ছন্নভাবে তারা ক্রেডিট নিয়েছে, কিন্তু আসলে ক্রেডিট নিলেও এটাই কিন্তু বাস্তবতা। এবং সেই প্রেক্ষাপটে যে কালকের যেই বৈঠকটি, অর্থাৎ গোল টেবিল বৈঠক, অর্থাৎ জাতিসংঘের বাংলাদেশ অফিস এটি আয়োজন করে, এখানে কিন্তু আমরা যে বাংলাদেশের দীর্ঘ 15 বছরে যেই কি বলবো দ্বিধাবিভক্ত, রেশারেশি, প্রতিহিংসামূলকের যে রাজনৈতিক চর্চা দেখেছি, কিন্তু কালকে যেই গোল টেবিল বৈঠক, সেই টেবিলে কিন্তু এখন মাঠে আছে 7টি দল। এই 7টি দলের প্রতিনিধিরা কিন্তু এক হয়েছে, এবং এই দৃশ্যটা কিন্তু আমরা দেখতে চাই, এবং এই দৃশ্যটা কিন্তু ভালো লাগার। তো সব মিলিয়ে আমি বলবো যে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর দিয়েছে, এবং রোহিঙ্গারাও কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, রোহিঙ্গারাও কিন্তু তারা ফিরতে চায়, তারা তাদের নিজ দেশে ফিরতে চায়, কারণ এখন দাতা সংস্থাগুলো তহবিল বরাদ্দ কমিয়ে দিয়েছে, যার কারণে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে, এবং আরও সংকট সৃষ্টি হবে। এবং সেই আশঙ্কায় কিন্তু যেই রোহিঙ্গারা আমরা বাংলাদেশে আশ্রিত, তারা কিন্তু তাদের যেই মাতৃভূমি, সেই মাতৃভূমিতেই কিন্তু তারা ফিরে যেতে চাচ্ছে, এবং সেই বিষয়টিই কিন্তু জাতিসংঘ মহাসচিবের কাছে তারা জোরালো দাবি করছে। এবং জাতিসংঘ মহাসচিব কিন্তু আসলে তিনি রোহিঙ্গাদের সাথে পাঞ্জাবি পরে, অর্থাৎ তাদের যে সংস্কৃতি, যে রেওয়াজ এবং ইসলামিক যে সংস্কৃতি, সেটি মেনেই কিন্তু তাদের সাথে একসাথে ইফতার করেছে। এটিও কিন্তু এটা অনেক ভালো লাগার একটা দৃশ্য। এতে কি বোঝা যাচ্ছে যে উনি কোনো কিছুর আশ্বাস দিয়েছেন যে রোহিঙ্গারা ফিরে যাওয়ার পথে? আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন একটি জটিল প্রক্রিয়া, কারণ যখন এই যে একসাথে এত মানুষের আশ্রয় দিয়ে আসলে পৃথিবীতে মনে হয় বিরল। এখন মিয়ানমারের অবস্থা তো দেখছেনই কেমন কি অবস্থা, একটা যে বিদ্রোহী গোষ্ঠী, তারা কিন্তু আরাকান রাজ্যটা যেটা
রোহিঙ্গাদের রাজ্য ছিল সেটি কিন্তু অলরেডি দখল করে নিয়েছে এবং সেখানে দীর্ঘ সময় ধরে আমরা সামরিক জান্তা শাসন দেখেছি। আসলে সামরিক জান্তা শাসন থাকলে কিন্তু তারা কার্যত বিশ্ব থেকে ছিটকে পড়ে, বিশ্ব অনেক দেশ তাদের সহায়তা বন্ধ করে দিয়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে রোহিঙ্গার প্রত্যাবাসন জাতিসংঘ যদি বিশেষভাবে গুরুত্ব দেয় এবং এটা বিশ্ব যারা মোড়ল আছে, বিশেষ করে এখন আমেরিকা, রাশিয়া সহ যারা বিশ্বর মোড়ল আছে, যারা বিশ্ব নেতৃত্বে দেয়, যাদের গ্রহণযোগ্যতা আছে, তারা যদি এটাতে ইতিবাচক হয় তাহলে রোহিঙ্গার প্রত্যাবাসন সম্ভব। তাছাড়া জাতিসংঘের একার পক্ষে আসলে ওইভাবে সম্ভব না। কিন্তু একটা বড় মেসেজ আছে, একটা বড় মেসেজ আছে যে সেই মেসেজটাই কিন্তু আসলে আমাদের সাপে বড় হতে পারে। জি, দেশব্যাপী আলোড়ন করা একটি ঘটনা যে আছিয়ার ধর্ষণ মামলায় হিটু শেখ কিন্তু একটি জবানবন্দিমূলক স্বীকারোক্তি দিয়েছেন। এই বিষয়ে একটু আপনার মতামত জানতে চাইব। আসলে যে আসিয়া কিন্তু আমাদের কোটি মানুষের আবেগ, মানে আমাদের আবেগ এর জায়গা করে নিয়েছে এবং আসিয়া কিন্তু একটি প্রতীক। এরকম আসিয়ার মতো কিন্তু প্রতিনিয়ত কিন্তু গণমাধ্যমে আসছে। আসলে গণমাধ্যমে যেগুলো আসে সেগুলো তো আমরা টের পাই, তাই না? বাস্তবে কিন্তু অনেক হচ্ছে। কিন্তু আমার অবাক লাগে যে ধর্ষক স্বীকারোক্তি দিয়েছে, নিজস্ব জবানবন্দি দিয়েছে যে ধর্ষণ সে করেছে এবং ধর্ষণের সাথে যে জড়িত, সে এখনো কিভাবে বেঁচে আছে। এটি আসলে আমি অবাক হই, মাঝে মাঝে ভাবি যখন অবাক হই, কারণ আমরা একটি সভ্য সমাজে বাস করছি। আমাদের সেই ব্রিটিশ আমলের যেই আইন প্রণয়ন, যেই আইনের যেই প্রক্রিয়াটা, সেটি কিন্তু এখনো চর্চা হচ্ছে, যার কারণে দেখবেন যে ধর্ষণের বিচার তো আসলে মানে হয়ই না এইভাবে। আমরা দেখি নাই ধর্ষণের বিচার হওয়া, দেখি নাই ধর্ষকরা প্রকাশ্যে। মানে আরেকটি খারাপ লাগার বিষয় হচ্ছে যে মেয়েটা ধর্ষণ হচ্ছে আর যে ধর্ষণ করছে, সমাজে কিন্তু ধর্ষকের দাপট, ধর্ষকের মান সম্মান, সামাজিক প্রতিপত্তি কিন্তু বেশি। এবং যেই মেয়েটা ধর্ষণের শিকার হচ্ছে সে কিন্তু প্রথমে তো ধর্ষণের শিকার হয়ে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছেই ফিজিক্যালি, সামাজিকভাবে, কিন্তু তার এই ক্ষতটা কিন্তু সারা জীবন বয়ে বেড়াতে হয়। বিশেষ করে সমাজের দৃষ্টিভঙ্গিটা এক্ষেত্রে খুব বাজেভাবে প্রভাব পড়ে। তো সেই বিষয় চিন্তা করতে গেলে কিন্তু যে হিটুর যে ব্যাপারটা, সে কিন্তু আসলে এখন তার বিচার হয় নাই। আসলে এটার একটি কারণ যে বিচারের দীর্ঘসূত্রিতা, অর্থাৎ এটি কিন্তু শুধু ধর্ষণের বিচারই না। আপনি দেখবেন যে প্রতিনিয়ত কিন্তু মামলার সংখ্যা বাড়ছেই, মামলার জটের কথা বলছি। তো এই যে জটিল প্রক্রিয়া থেকে আসলে বের হয়ে আসার উচিত আমাদের। বিশেষ করে যে বিচার বিভাগ নিয়ে যে সংস্কারের যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এইগুলো আসলে আসে নাই। যে তারা বলছে যে উপজেলা পর্যায়ে আদালত থাকবে, জেলখানা থাকবে। তো এটি আসলে কিছুটা উপশম হতে পারে, কিন্তু মোটা দাগে যদি বলি যে মামলা জটের যে প্রক্রিয়াটা, যে লেন্দি প্রসেস, দীর্ঘসূত্রিতা, সেটি কিন্তু বন্ধ করতে হলে এই যে ধর্ষণ বলি, যাই বলি, সব বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে, নতুনভাবে আইন প্রণয়ন করতে হবে। এখনো যদি ট্রেনে কোনো গরু কেটে মারা যায়, মনে হয় যে 3 টাকা না 2 টাকা হচ্ছে জরিমানা। মানে সিল্লি একটা ব্যাপার সেবার। আসলে আমাদের এই ধারা থেকে বের হয়ে আসতে হবে। এবং আসিয়ার যে বিষয়টি, এটি আসলে খুবই দুঃখজনক। 2টা ছেলে জড়িত এবং ওনার স্ত্রীও জড়িত। তো আসলে একজন নারীর প্রতি যেই টান, যেই মায়া মহব্বত একজন তো নারী বুঝতে পারে, কিন্তু এই নারীটা নিশ্চয়ই আসলে প্রচ্ছন্নভাবে তাকে সমর্থন দিয়েছে বা সাপোর্ট দিয়েছে। কারণ বাবা ছেলে আসলে একসাথে, আমি আসলে ভাষা হারাই ফেলছি, আমি বলতে পারতেছি না, মানে এত বিকৃত রুচির মানুষ আসলে কিভাবে হতে পারে। তো আমরা চাইবো যে ধর্ষণের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা। যদিও আমি অন্তর্বর্তী সরকারের যেই এই আসিয়া ইস্যুতে কোনো গাফিলতি আমি দেখিনি। তারা কিন্তু আসামি ধরেছে এবং তারা কিন্তু শক্তভাবে এটি কিন্তু দেখভাল করছে। এই যে আমরা প্রথমেই বলছি যে আমরা একটা অস্থির একটা সময় পার করছি। এই সময়ের মধ্যে কিন্তু সরকার কিন্তু একটি ঘটনা ঘটলে সরকারের দিক দিয়ে যা যা করা দরকার সরকার কিন্তু সেগুলো করছে। তারপরেও যে ইন্টেনশনালি যে আন্দোলন করে সরকারকে বেকায়দায় ফেলার একটা দুরভিসন্ধি, এটি থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। জি কামরুল, এই আলোচনায় আমরা পরবর্তীতে আবার ফিরে আসব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে। শেষ করব মহানা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার।
জাতীয় সংলাপ আয়োজনে বাংলাদেশকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ, রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকার আশ্বাস। এবছরও গরমে পূর্বে দেশ, চলতি মাসে 2টি তাপপ্রবাহের শঙ্কা, চুয়াডাঙ্গায় তাপমাত্রা বাড়ায় জনজীবনে ভোগান্তি। ঈদকে ঘিরে ঢাকা টাঙ্গাইল সড়কে যানজটের আশঙ্কা, ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের, পদক্ষেপ নেবে হাইওয়ে পুলিশ। এবং শেরপুরে আলুর বাম্পার ফলন, পর্যাপ্ত হিমাগার না থাকায় বিপাকী কৃষক, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।